শুধু দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে বিশেষজ্ঞ হিসেবে দুজন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এবং সাথে আমি থাকবো ডক্টর আফরিন সুলতানা। আর স্টুডিওতে যারা আছেন তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম খন্দকার, যিনি সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্ট স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মানিফা আফরিন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শিশুরোগ বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি, আর দর্শক আমাদের সাথে দুজন মেডিসিন বিশেষজ্ঞ আছেন, একজন অ্যাডাল্টদের এবং একজন বাচ্চাদের। সো দুজনের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের স্কুলে দেখানো নাম্বারে যোগাযোগ করে জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে প্রথমেই যে জিনিসটা নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস গেল গতকালকে। সো এই ডায়াবেটিক রোগটা কিন্তু আমাদের দেশে খুবই প্রমিনেন্ট একটা প্রবলেম হয়ে যাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে নন কমিউনিকেবল ডিজিজগুলো দেখি সেগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই ডায়াবেটিস। সো এই ডায়াবেটিসের সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিশ্চয়ই আমরা এই দিবসগুলোতে কিছু কিছু কার্যক্রম থাকে, অথবা আমাদের সাধারণ জনগণকে সচেতন করার জন্য আপনার বিশেষজ্ঞ হিসেবে কিছু যদি মতামত থাকে সেটা একটু জানতে চাই শুরুতে। আপনাকে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে ডায়াবেটিস এমন একটা সাইলেন্টভাবে প্রেজেন্ট করে অনেকের, আবার কারো কারো কতগুলো ইমার্জেন্সি হিসেবে প্রেজেন্ট করে। যাদেরকে ইমার্জেন্সি হিসেবে প্রেজেন্ট করে হয়তো তারা কোনোদিন জানতোই না তার ডায়াবেটিস আছে, অন্য একটা কারণে পরীক্ষা নিরীক্ষা করতে যায় তখন ডায়াবেটিস ধরা পড়ে। মনে করেন আমার জ্বর হচ্ছে, রুটিন পরীক্ষা করতে গেল ব্লাড সুগার দেখতে যায়, অথবা প্রস্রাব বেশি হচ্ছে, পানি পিপাসা বেশি পাচ্ছে। এটা হলো অ্যাজ ইউজুয়াল কথা যে ডায়াবেটিসের যে প্রেজেন্টেশনগুলো, যে পানি বেশি পিপাসা বেশি পায়, ক্ষুধা লাগে বেশি, খাই, তারপর স্বাস্থ্য কমে যাচ্ছে, শুকায় যাচ্ছি, এগুলো কমনলি যেগুলো ডায়াবেটিসের লক্ষণ বলা হয়। এবং সাধারণত আপনারা ভাববেন না যে এটা শুধু যে বয়স্কদের রোগ। আজকাল ডায়াবেটিস হাসপাতালে যাবেন, দেখবেন যে বাচ্চাদেরও প্রচুর ডায়াবেটিস আছে। সুতরাং প্রত্যেকেই যাদেরই যে এটা থাকুক, এই যে পানির পিপাসা বাড়া, পানি বেশি খায়, খাওয়া বেশি খায়, অথচ শুকায় যাচ্ছে, তখনই চিন্তা করতে হবে আমার কোনো ডায়াবেটিস আছে কি না। এইটা যদি কেউ মনে করেন তাহলে ডায়াবেটিস আজকে ঘরে ঘরে না মানে প্রায় দেখা যায় ডায়াবেটিস আছে। তো আপনি পরীক্ষা করতে দূরে যেতে হবে না, গ্রামে গঞ্জে আজকাল এই যে আঙ্গুলি ফুটা করে একটু দেখে, ওইখানে যদি আপনি যখন তখনই দেখেন খালি পেট হোক বা বড় পেট হোক লেভেলটা কত, সেই লেভেলটা যদি যে করে সেও জানে, বলে দেবে যে না আপনার ডায়াবেটিস বেশি বা আপনার ব্লাড সুগার বেশি, আপনি ডাক্তারের কাছে যান। তো এতটুকু করলে কিন্তু গ্রামের গঞ্জের মানুষগুলো সচেতন হলে, ইচ্ছা করলে ডায়াবেটিস রোগটা প্রাথমিক একটা আইডিয়া নিতে পারে। এত বেশি ডায়াবেটিস আগে আমরা যখন মেডিকেলে পড়ি তখন দেখিনি, দিনে দিনে বাড়ছে। এটার নানাবিধ কারণ আছে, তো এই কারণে আমরা যাচ্ছি না। কিন্তু আমাদেরকে গ্রামের গঞ্জে মানুষ বা শহরের মানুষ তো জানি, প্রোপাগান্ডা হচ্ছে দেখে, এত বড় বড় হাসপাতাল আছে, গ্রামের মানুষরা সেটা করে না, দেখে না। তাইলে বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি ডায়াবেটিস সম্পর্কে না জানে, প্রথম থেকে যদি চেক আপে না থাকে, তাহলে তার বাচ্চার জন্য এবং তার জন্য স্বাস্থ্য এবং জীবন ঝুঁকি হতে পারে। সুতরাং গ্রামে গঞ্জেই সচেতনতা দরকার বেশি। আমি মনে করি সাধারণ মানুষ বা যদি কোনো আগেকার দিনে দেখতাম আমরা গ্রামে হেলথ এডুকেটররা যাইতো, মেয়েদেরকে নিয়ে বসতো, মেয়েদের প্রেগনেন্সি রিলেটেড কথা বলতো, তাদের কি কি করতে হবে, কি করতে হবে না, কোন সময় কি খাইতে হবে। কিন্তু সেগুলো এখন আর খুব দেখা যায় না বা শুনিও না। কিন্তু মানে মাঠ পর্যায়ে কার্যক্রমগুলো একটু বাড়ানো দরকার, যাতে করে কমন ডিজিজগুলো, নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি চেক করা যায়, অনেক মরবিডিটি মানে অনেক ভোগান্তি অথবা কমপ্লিকেশন রোগের অ্যাভয়েড করা যেতে পারে। স্যার, যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী অসুখ এবং আমরা সবসময় চাই, যেটা আপনি বললেন যে একটু প্রিভেনশন যাতে করা যায় বা একটু আর্লি ডায়াগনোসিস যাতে করা যায়, সো সেগুলোর ক্ষেত্রে কারা ঝুঁকিতে আছে সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের জানাতেন। ঝুঁকি হচ্ছে প্রথমত হচ্ছে বয়স্ক লোকেরাই বেশি, তারা ডায়াবেটিস হচ্ছে বেশি। আর হলো প্রেগনেন্সি, যাদের প্রেগনেন্ট থাকে তারা যদি ডায়াবেটিস সম্পর্কে না জানে, বাচ্চারা বড় হয়ে যেতে পারে যদি, এবং রেগুলেট না করলে, যে তার ডায়াবেটিসের ফুল কন্ট্রোলে না আসুক, একটা রেগুলেট প্রায় কাছাকাছি কন্ট্রোলে যদি থাকে, তাহলে বাচ্চার অ্যাবনর্মালিটিগুলো হবে না। বড় পারিবারিক ইতিহাসের কোনো গুরুত্ব আছে কিনা? ডেফিনেটলি এটা ফ্যামিলিয়াল হয়, বাবা মার থাকলে কমনলি হয়। আজকাল দেখা যাচ্ছে বাবা মার ছিল না কিন্তু ছেলে মেয়েদের হচ্ছে নানা কারণে। তো সেই কারণগুলোর মধ্যে অ্যাংজাইটি, টেনশন এবং একটা বেশি ফ্যাক্টর আমি মনে করি। আজকাল সবাই অ্যাংশাস, ব্যস্ত, তাদেরই বেশি, এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে।
অনেকে আছে যে খায় রিলেন্টলেসলি, কোনো ট্র্যাক নাই, ওবেস আছে, ওবেসিটি আছে, কিন্তু খাচ্ছেও তাই, খাওয়ার অ্যাপেটাইটও তাদের বেশি থাকে। তো এই একটা ফ্যাক্টর। আরেকটা শুধু প্যাঙ্ক্রিয়াস একটা অসুখ, আমাদের শরীরে অর্গান আছে, এটা যদি কোনো কারণে অসুস্থ হয়, ধরো প্যাঙ্ক্রিয়াটাইটিস হলো, কিছুদিন আগে হয়তো দেখা গেলো যে পেট ব্যথা হয়েছিল সিভিয়ার, তারপর থেকে আমার আবার ব্লাড সুগার বেড়ে গেছে, খেয়াল নাই। তাই যদি শরীর শুকায় যায়, আগে যদি এরকম পেট ব্যথার কোনো হিস্ট্রি দেয়, তাহলে অথবা ভাইরাল কোনো ইনফেকশনও হতে পারে, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ডায়াবেটিস নিয়ে ভুগছি কিনা। প্রাথমিক সন্দেহ হলে পানির পিপাসা পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পানি বেশি খায়, পেশা বেশি করে, ভাত বেশি, মানে খাবার দাবার বেশি খায়, কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে সেই তুলনায়, অথবা এমনি ক্লান্তি লাগে, সেগুলো একটা ফ্যাক্টর। মানে এগুলোকে যাতে কেউ ইগনোর না করেন। জি জি জি। এবং এখনকার টাইমে যেরকম আপনি বললেন যে স্থূলতা বা ওবিসিটি এগুলো যেরকম আছে, সেডেন্টারি লাইফস্টাইল সব কিছুই কিন্তু এখন ডায়াবেটিসটাকে ইনফ্লুয়েন্স করছে। সো এইসব ব্যাপারে যাতে একটু সচেতন আমরা থাকি। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর মানিফ আফরিন, আপনার কাছে একটু, যেহেতু স্যারের সাথে ডায়াবেটিস নিয়ে আলোচনা হচ্ছে, একটু বাচ্চাদের ডায়াবেটিসের আসলে এখন বাংলাদেশের সিচুয়েশনটা কীরকম, বা বাচ্চাদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগটা কতটুকু দেখা যাচ্ছে প্রকোপটা, সেটার ইফেক্টগুলো কী কী হতে পারে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর আফরিন। ডায়াবেটিসের প্রকোপ আগেও ছিল, এখনও আছে, তবে এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের ওবেসিটি অনেক বেড়ে গেছে, আমরা যেটাকে বলি যে স্থূলতা। এই স্থূলতার কারণে দেখা যায় যে অনেক বাচ্চার এই মানে অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ে। আর কিছু কিছু ডায়াবেটিস একদম জন্ম থেকেই অনেক বাচ্চার থাকতে পারে, স্যার যেরকম বললেন যে প্যানক্রিয়াসের সমস্যার জন্য হতে পারে। তাছাড়া দেখা যায় যে পরিবারে যে ডায়াবেটিস আছে সেই কারণেও অনেক সময় বাচ্চা ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। তবে অন্যান্য রোগের তুলনায় ডায়াবেটিসের প্রাদুর্ভাবটা এখন শুধুমাত্র স্থূলতার কারণেই আসলে বেড়ে গেছে। দেখা যায় যে কৈশোর বয়সেই আমরা অনেক বাচ্চাকেই আমরা দেখি যে তাদের ব্লাড সুগার বেশি, অথবা কোনো লিভার ডিজিজ নিয়ে তারা আসছে। বর্তমানে পরিস্থিতিটা অনেকটা এ ধরনেরই। তবে মানে খাদ্য নিয়ন্ত্রণ এবং রেগুলার চেক আপ, স্যার যেটা বললেন যে এর মধ্যে থাকলে হয়তোবা খুব দ্রুত ডায়াবেটিসটা যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে সেই বাচ্চাদেরকে আমরা মোটামুটি চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখতে পারবো। জি। যেমন আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তো নিউনেটদের বা যারা একদম নিউবর্ন বেবি যারা আছে, প্রেগনেন্সি অবস্থায় যাদের নতুন করে ডায়াবেটিস ধরা পড়ছে বা যারা হয়তো আগে থেকে চিকিৎসা নিচ্ছিলেন না, এই পরিস্থিতিটাতে আসলে বাচ্চাদের ডায়াবেটিকের প্রভাবটা কী থাকে? মায়ের থেকে ডায়াবেটিস যদি বাচ্চার কাছে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা, এবং সেটার ইফেক্টগুলো বাচ্চার ক্ষেত্রে কী হতে পারে যদি আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস? আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমরা সাধারণত মনে করি যে মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চারও ডায়াবেটিস হওয়ারই সম্ভাবনাটা বেশি। তবে মানে বাচ্চা জন্মের পর আসলে ডায়াবেটিস হয় না, সেই ক্ষেত্রে ব্লাড সুগারটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেটাকে বলি যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, সুগার কমে গেছে। তো আনকন্ট্রোল ডায়াবেটিস যদি মায়ের থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় জন্মের পরপরই, যেহেতু বাচ্চার ওই সময়ও আমরা পুরোপুরি বুকের দুধটা এস্টাবলিশ করতে পারি না, দেখা যায় ব্লাড সুগার অনেক বেশি কমে যায়। এবং এই ব্লাড সুগার কমে যাওয়ার জন্য সাথে সাথেই আমাদেরকে মানে চিকিৎসার মাধ্যমে সুগারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমাদেরকে স্যালাইন দিতে হয়, যেটা আমরা গ্লুকোজ স্যালাইন বলি, অথবা আমরা যদি সাথে সাথেই মায়ের দুধ অথবা অন্য মায়ের দুধ এইটা আমরা সাপ্লাইটা অ্যাডুকুয়েট করতে পারি, তাহলে দেখা যায় যে ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে। এবং সেই ক্ষেত্রে তার যে কমপ্লিকেশনগুলো, যেমন অনেক সময় খিঁচুনি নিয়ে আসতে পারে, অনেক সময় দেখা যায় যে বাচ্চা কিছুটা ল্যাথার্জিক হয়ে গেছে, যেটা বলি যে একটু নড়াচড়া কমে গেছে, এই লক্ষণগুলো তার কমে যাবে। তবে এই সমস্যাটা সাধারণত গ্লুকোজ কমে যাওয়ার সমস্যাটা 72 ঘন্টা পর্যন্ত বেশি থাকে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে এটা 7 দিন পর্যন্ত যেতে পারে। তবে এই বাচ্চাদের পরবর্তীকালে হয়তো বা তার কৈশোর বয়সে যদি সে তার লাইফস্টাইল মেনটেন না করে, অথবা যখন তার 18 বছর পরে যে স্বাভাবিকভাবে যে ডায়াবেটিস হওয়ার লক্ষণগুলো দেখা দেয়, ওই সময় থেকে তাকে একটু সচেতন থাকতে হবে। স্যার, এটার বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ডায়াবেটিক্সের যে প্রভাবটা প্রেগনেন্সিতে এক একটা ট্রাইমেস্টার এক একভাবে পড়ে, যেমন উনি বললেন বাচ্চা বর্ন হওয়ার পর, কিন্তু আমরা অনেক সময় দেখেছি একটা বিগ বেবি হচ্ছে বা বাচ্চা হয়তো অনেক সময় আমরা চিন্তা করি যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি থাইরয়েড সমস্যা থাকলে হাবাগোবা হওয়ার সম্ভাবনা থাকছে। সো যাদের এই ধরনের ডায়াবেটিকের সাথে যাদের প্রেগনেন্সি আছে, তাদের ট্রিটমেন্টের বিষয়টা বা তাদের সাবধানতার বিষয় একটু জানতে চাই। স্পেশালি অনেক মেডিসিন আমরা জানি যে প্রেগনেন্সিতে দেওয়া সেফ না বা ব্যবহার করা যায় না, আপনার একটু বিশেষজ্ঞ পরামর্শটা জানতে চাই। প্রেগনেন্সিতে বলা হয় যে নো মেডিসিন দ্য বেস্ট ওয়ান, কোনো মেডিসিন না খাওয়া প্রথম 3 মাস। জি। কিন্তু যদি না পারলে তো খাইতেই হবে কিছু না কিছু। তবে প্রেগনেন্সি যারা প্ল্যান করে, যারা আজকাল তো সবাই প্ল্যান করে প্রেগনেন্সি নেয়, গ্রামে গঞ্জের কথা বাদ দিলে,
প্রথম চিকিৎসা হচ্ছে জানার সাথে সাথে যে আমার প্রেগনেন্সি বা বাচ্চা পেটে আসছে, তাদেরকে প্রথমে কতগুলো রুটিন চেক আপ করতে হয়। তার মধ্যে ডায়াবেটিস ওয়ান অফ দেম, যে ডায়াবেটিস আছে কি নাই, কিডনি ঠিক আছে কি না, প্রেশার ঠিক আছে কি না। কারণ প্রেগনেন্সিতে বা ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়তে পারে। প্রেগনেন্সি এমন একটা, এটাকে আমি ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেটা শরীরের অ্যাবনর্মালিটি অনেক বেশি প্রবলেম করে, সব কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ, শারীরিক পরিবর্তন আনে। সুতরাং চেক আপটা এসেন্সিয়াল। তাহলে এটা বললাম, এগুলো প্রেগনেন্সির আগে চেক আপ থাকে যারা ভালো, না থাকলে প্রথম সন্দেহ হইলেই সাথে সাথে মেডিকেল চেক আপ করা, যে ব্লাড সুগার আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, এগুলো দেখা, এবং প্রেশার আছে কিনা। এই কয়েকটা জিনিস যদি দেখে, বা যাদের অ্যাজমা থাকে বা কার্ডিয়াক হার্টের প্রবলেম থাকে, ওই চেক আপ করে নেওয়া, যাতে করে প্রবলেম না হয়। তো ডায়াবেটিসের বেলায় মনে করি আমাদের আছে ডায়াবেটিস, বা বুঝে গেল আছে, ডেফিনেটলি এটাকে মুখে ওষুধ না, ইনসুলিন ইজ দ্য বেস্ট ওয়ান, এবং ইনসুলিন দিয়েই কন্ট্রোল করতে হবে। সেটা যত কমই থাকুক, টাইট কন্ট্রোল ইজ দ্য বেস্ট ওয়ান, ডায়াবেটিস আগে কন্ট্রোল করা। এবং অন্য রোগীর চেয়ে ডায়াবেটিস বাচ্চা পেটে থাকাকালীন সুন্দর, যাতে কন্ট্রোলটা ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার, 2 ঘন্টা পরে খাবার কত লেভেল থাকে। আমরা সাধারণত সাধারণ মানুষের জন্য বলছি যে 5 থেকে 7 খালি পেটে থাকবে। আমরা যেই ইউনিটে আমরা এখন বর্তমানে মাপি, যেগুলা আঙ্গুল ফোটা করে মাপা হয়, আর ভরা পেটে বা খাওয়ার পরে 8 থেকে 10 বা 10.5 বা 11 ম্যাক্সিমাম, এটুকু অ্যালাউ করা যাবে, কিন্তু এর বেশি না। তাতে এই কন্ট্রোল করতে গেলে প্রেগনেন্সিতে মানে যদি বলি খাওয়া কন্ট্রোল করা, অনেক সময় অনেকে চায় না, হয়তো পসিবল হচ্ছে না, সবকিছু হয় না। তো যার জন্য লিবারেটিভ অফ ডায়েট দিয়ে আমরা যদি ইনসুলিনে যাই, কন্ট্রোলটা ভালো থাকে, বাচ্চাও ভালো থাকে, মাও ভালো থাকে। জি স্যার, এটা ডায়াবেটিসের বিষয়ে আরেকটা কোয়েশ্চেন যেটা জানতে চাই, সেটা হচ্ছে ইনসুলিন ব্যবহার করলে অনেকে মনে করেন যে এটা হয়তো সারা জীবনে ব্যবহার করতে হবে, এই জন্য অনেকে এটা স্টার্ট করতে চান না। আরেকটা হচ্ছে ইনসুলিনের আসলে বাচ্চার কোনো ক্ষতিকারক প্রভাব থাকে কিনা? নিশ্চয়ই তো, যে বাচ্চার কোনো ক্ষতি হয় না, 1 নম্বর, এর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস যদি হয়, শুধু ডায়াবেটিস অরিজিনাল না হয় মায়ের, প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস হয়, এটা প্রেগনেন্সির পরেই ঠিক হয়ে যাবে। সুতরাং এটার কোনো ইনসুলিন নিলে, আবার ডায়াবেটিস না থাকলে ইনসুলিনের প্রশ্ন আসে না, বা ডায়াবেটিসের ওষুধেরও কোনো প্রশ্ন আসে না। সুতরাং এটা শিওর যে এখন ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চা এবং মা ভালো থাকেন। আপনার যে যদি প্রিকন্ডিশন আগের যুগে ডায়াবেটিস না থাকে, তাহলে আপনি ভালো থাকবেন, কোনো ডায়াবেটিসের প্রশ্ন আসে না, এবং ইনসুলিনের প্রশ্ন আসে না। জি, এবং সবসময় এরকম না ব্যাপারটা যে ইনসুলিন একবার ব্যবহার করলে যে সারা জীবন ব্যবহার করতে হবে, না, কিন্তু কখনো না। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে এখন একটু রেসপিরেটরি ডিজিজের সম্পর্কে জানতে চাই, যেহেতু আমাদের সিজনাল একটা চেঞ্জ হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করি সিজনাল চেঞ্জের সাথে যে ডিজিজগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য। আজকে একটু রেসপিরেটরি প্রবলেমগুলো জানতে চাই, অ্যাডাল্টদের কী কী ধরনের রেসপিরেটরি প্রবলেমগুলো এই সিজনটাতে আমরা দেখতে পাই? প্রথম যদি আমরা আসি, যে আপার রেসপিরেটরি ইনফেকশন কমন, অ্যাডাল্টের হোক বাচ্চাদের হোক সবারই হয়, এবং সেটা মিন করি আমরা নাক বন্ধ, নাক সর্দির মতো প্রেজেন্ট করবে, গলা ব্যথা হবে এবং কাশি হবে। এইটা সাধারণত এই যে ড্রাই ওয়েদারটা এবং শীত দুটো মিলেই করতেছে, তাতে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েও হয়। এই একটা হলো আপার রেসপিরেটরি ইনফেকশন। যদি এটাকে কন্ট্রোল না করি আমরা, দেন ইট মে ট্র্যাকেল টু ডাউনওয়ার্ডস, দ্যাট ইজ নিউমোনিয়া। ব্যাকটেরিয়াল ইনফেকশন সুপারহেডেড আমার সাইনাসে বা উপরে ছিল, সেটা ট্যাকেল করে নিচে গেছে, অথবা নতুন করে নিউমোনিয়া হয়েছে, এটা নিউমোনিয়া যেটাকে আমরা বলি লাংসের প্রদাহ। এই নিউমোনিয়া যদি কন্ট্রোল না করি, তাহলে শীতকালে বেশি হয়। এটা সেম কারণেই যে যারা কোল্ড এল্ডারলি পিপল, বিশেষ করে এল্ডারলি এবং বাচ্চারা, দুই এক্সট্রিম অফ এজ গ্রুপ আর দ্য ভালনারেবল। ঠান্ডার 1 নম্বর, 2 নম্বর হলো এই সময় ধুলাবালি থাকে বেশি, ড্রাই সিজন শীতকালে ধুলাবালি এবং এই যে শীত দুটো মিলে যখন ঠান্ডা বাতাস ইনহেল করে তখন, এবং এগুলো ড্রাই থাকে নেজাল মেয়েগুলা, তখন তাদের বেশি প্রোটেকশনটা তখন কমে যায়। জি, তো এই প্রবলেম যে নিউমোনিয়া একটা গেল, আপার রেসপিরেটরি ইনফেকশন, তারপর ব্রঙ্কিয়াল অ্যাজমা এই সময় বেড়ে যায়। যাদের অ্যাজমা আছে বা ছিল না, অথবা অ্যাজমা জোন একটা, যেমন আমাদের ময়মনসিংহ জোন এবং নর্থ সাইডে যে সিলেট, এই এলাকাগুলোতে অ্যাজমা ঠান্ডার জন্যই বেশি প্রণ, ড্রাই আবার জন্য অ্যাজমা থাকে, তাদেরকে বেশি তারা ফেস করে বেশি। যে অ্যাজমা ছিল না গরমের দিনে খুব একটা, এখন শীতকালে বাড়ছে, সিজনালি শুধু সিজনাল অ্যাটাক হচ্ছে। আর হলো ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলি আমরা, সিওপিডি অর সিওএডি। এটা আগে থেকে আমার যারা স্মোকার অথবা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, অ্যাজমা ছিল, তাদের দেখা যায় যে
শ্বাসকষ্টটা এই সময় বেড়ে যায়। সেকেন্ডারি ইনফেকশন হয়, ঠান্ডা বাতাস ধুলা এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলি মিলেই বেড়ে যাচ্ছে। তার সাথে আছে অ্যালার্জিক রাইনাইটিস, এই সময় হয় ইনফ্লুয়েঞ্জা। এই সময় ভাইরাস কিন্তু শীতকালে, অন্য ব্যাকটেরিয়া শীতকালে কমলেও ভাইরাস কিন্তু শীতকালে বাড়ে এবং তারা ইনফেকশন বেশি হয় ভাইরাসের। তাহলে ইনফ্লুয়েঞ্জা হয়, গায়ে ব্যথা সর্দি প্রায় হচ্ছে ড্রাই ওয়েদারের জন্য এবং ইনফেকশন ধুলাবালি যাওয়ার জন্য, এবং তাদের শ্বাসকষ্ট অ্যাজমা থাকলেও বাড়বে। আর ইনফ্লুয়েঞ্জা আবার নতুন করে সারাইতে পারলাম না, ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল, সাথে সেকেন্ডারি ইনফেকশন, তাতে নিউমোনিয়া হয়ে গেল। তো এই জিনিসগুলো এক্সট্রিমস অফ এজে একটু খেয়াল রাখা লাগবে। ইনফ্লুয়েঞ্জায় আরেকটা হচ্ছে বাচ্চাদের বেলায়, উনি বলবেন ভালো, ব্রঙ্কিওলাইটিস একটা টার্ম আছে বাচ্চাদের, ওটা বলে হাসি কাশি বাসি, ওটা ওরকম আমরা পড়াইতে শুনতাম পেডিয়াট্রিশিয়ানদেরকে। সুস্থ বাচ্চা হঠাৎ করে কাশি দিচ্ছে, হাসতেছে খেলতেছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, এটা বাচ্চাদের জন্য। অ্যাডাল্টের দেখা গেলো ভালো আছিল এতদিন, নিউমোনিয়া বা যাই ছিল, অ্যাজমা ছিল, শীতকালে এখন বাইরে নিউমোনিয়া সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে। এই যে মানে ইনফেক্টিভ ডিজিজগুলো যেরকম হচ্ছে সেরকম ক্রনিক ডিজিজগুলোর প্রবণতাগুলো এবং প্রকোপগুলো বাড়তেছে। জি জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম আব্দুল মামিন নাফিস। আমার 9 বছর বয়স। আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার একটু কাশি হয়। আপনার বয়সটা শুনতে পাইনি, কত বলেছেন? 9। বাহ, বাচ্চার ব্যাপারে। আচ্ছা, ওনার আচ্ছা, ওনার আমি কাছে আরো কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। জি, আচ্ছা, শুধু কি মানে রাতে ঘুমানোর সময় কাশি হয়, নাকি দিনের বেলাও হচ্ছে বিভিন্ন সময়, যেমন সকালের দিকে ঘুম থেকে উঠলে কাশি, অথবা বিকালের দিকে কাশিটা বাড়ে, খেলাধুলো করলে কাশি বাড়ে, এরকম কোনো সমস্যা আছে? না 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 না, তেমন কিছু না। রাতে ঘুমাতে গেলে মাঝে 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 কয়েকবার কাশি হয়। আচ্ছা, তখন কি নাকটা বন্ধ মনে হয়, হাঁ করে শ্বাস নাও? না, 2-1 দিন মনে হয়, কিন্তু পরে আর মনে হতো না। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা কি শুধুমাত্র শীতকালেই হয় না গরমকালেও হয়? ফোনটার সঙ্গে শুধুমাত্র শীতকালে একটু বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাচ্চাটার হয়তো বা অ্যাডিনয়েড এনলার্জমেন্ট আছে। তো ও যখন ঘুমাতে চায় তখন আমাদের অ্যাডিনয়েডটা হচ্ছে শ্বাসতন্ত্রের উপরিভাগে থাকে, এবং যখন এটা বড় হয়ে যায় তখন আমাদের শ্বাসনালীটাকে চিকন করে দেয়। এই শ্বাসনালী যখন চিকন হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে যখন আমরা শুয়ে পড়ি তখন কিন্তু এই শ্বাসনালীটা আরেকটু চিকন মনে হয়, এবং তখন শ্বাস নেওয়ার জন্য অনেক সময় মুখ দিয়ে শ্বাস নেয়, এবং এই মুখ দিয়ে যখন শ্বাস নেয় সে, তখন আমরা কিন্তু আসলে ড্রাই এয়ারটা নেই। নাক দিয়ে শ্বাস নিলে আমাদের নাকের একটা কাজ হচ্ছে আমাদের যে বাতাসটা আছে সেটাকে একটু মানে পানিতে ময়েশ্চারাইজ করে ফেলা, অ্যাডজাস্ট করে ফেলা, যাতে আমাদের শ্বাসতন্ত্রে গেলে কোনো রকম সমস্যা না হয়। তো ওর ক্ষেত্রে যেটা হচ্ছে যে মুখ দিয়ে শ্বাস নেওয়ার জন্য আমরা একদম ড্রাই এয়ারটাই নিচ্ছি, এবং সেই কারণেই গলার ভেতরে যে অংশটা সেটা শুষ্ক হয়ে যাচ্ছে এবং বারবার ওই সময়টা সে কাশি দিচ্ছে। কিন্তু যখন সে আবার অন্য সময় হাঁটাচলা করছে কিংবা সে খেলাধুলো করছে তখন কিন্তু তার শ্বাসতন্ত্রটা এরভাবে মানে অ্যাডিনয়েডের কারণে যেরকম বন্ধ হয়ে যাওয়ার কথা, চিকন হয়ে যাওয়ার কথা, সেটা আর হচ্ছে না। সুতরাং ও দিনের বেলায় এতটা প্রবলেম ফেস করছে না, এটাই আমার কাছে মনে হচ্ছে। তবে এই ক্ষেত্রে আসলে ওকে দেখে বোঝা উচিত যে ওর আর কোনো সমস্যা আছে কিনা, কারণ ওর অন্য শ্বাসতন্ত্রের সমস্যাও থাকতে পারে। তারপরে জি স্যার, ওর ওবেসিটি আছে কিনা? জি স্যার, একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যেই বাচ্চা শ্বাসকষ্ট, স্লিপ অ্যাপনিয়া বলি স্যার। হ্যাঁ, স্লিপ অ্যাপনিয়া, ঘুমাতে গেলে আমাদের যে প্রবলেমগুলো হয় বাচ্চাদের, তাদের কিন্তু পজিশন কাট করে দিলে ঠিক হয়ে যায়, অথবা বালিশটা একটু উঁচু করে দিলে ঠিক হয়ে যায়। তাছাড়া এডিশনাল কোনো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, জি স্যার, সেই জিনিসটা অ্যাড করতে হবে। যখন রাত্রেবেলা কাশি হবে সেটা কিন্তু শ্বাসকষ্ট আছে বলেই আমি কাশি হয় সেটা ভুলে থাকলে চলবে না। তাকে একদম ডাক্তার কাছে যেয়ে সব অ্যাজ এ হোল দেখতে হবে তার কোথাও এই কানেকশনের জন্য এডিনয়েড আছে, নেজাল ব্লক আছে, অথবা সাইনোসাইটিস হয়ে রিকারেন্ট। তার বয়সটা এরকম ছিল যে তার মনে হয় যেন ইনফেক্টেড কিছু ফোকাই থাকতে পারে একটা। তো এবং কার্ডিয়াক, রেসপিরেটরি এবং তার লোকাল ইয়েটা ইন্সপেক্ট করা এবং তার কনফিগারেশন অফ দ্য বডি সব মিলেই ডাক্তার সিদ্ধান্ত নিতে পারবে। ইট ইজ বেটার টু কনসাল্ট উইথ দ্যান পেডিয়াট্রিক্স ফার্স্ট।
জি, থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার। আর দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা আসলে একজন ডক্টরের কাছে গিয়ে দেখে পরামর্শটা নিতে হবে, কারণ স্যার যেভাবে বললেন আমাদের শ্বাসতন্ত্রের এবং শ্বাসনালীর অনেকটুকু অংশে যে কোনো জায়গায় সমস্যাটা হলে এই ধরনের অসুবিধাগুলো আপনি ফেস করতে পারেন। সো একটু চেষ্টা করবেন কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে তারপর ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপু আপনার কাছে একটু যেহেতু অ্যাডিনোয়েডের বিষয়টা এসেছে, বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা কমন প্রবলেম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে টনসিলের সমস্যা, স্পেশালি উইন্টার সিজনে বা যে কোনো ঠান্ডার সাথে এটার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সো সাথে টনসিলের বিষয়টাও যদি একটু আমাদের দর্শকদের বলতেন, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা এই সমস্যাগুলো কী কী হয়ে থাকে? সাধারণত টনসিলের প্রবলেমের জন্য বাচ্চারা প্রথমেই সর্দি কাশি, তারপরে গলা ব্যথা নিয়ে বেশি আসে, সাথে জ্বরও থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে হালকা জ্বর থাকে, কারো কারো ক্ষেত্রে বেশি জ্বর থাকতে পারে। তবে এছাড়াও দেখা যায় কি কারো কারো আছে যে বারবার এরকম টনসিলাইটিস হচ্ছে, তারা দোকানে গিয়ে ওষুধ খাচ্ছে এবং আস্তে আস্তে এই টনসিলটা অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়, যেরকম অ্যাডিনয়েডের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়, টনসিলাইটিস যদি দেখা যায় বারবার হচ্ছে এবং টনসিলটা অনেক বেশি বেড়ে যায় তাহলে তাদের শ্বাসকষ্ট দেখা যায়। অনেক সময় তাদের বৃদ্ধি কম হয়, অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাদের মেধাটাও হচ্ছে কিছুটা হ্যাম্পার্ড হয়, ক্লাসে অমনোযোগী হয়ে পড়ে। তো সেই কারণে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অসুখ বাচ্চাদের। তবে আমরা যদি একটু সচেতন থাকি, যখনই বাচ্চাদের একটু ঠান্ডা কাশি হবে, গলা ব্যথার কথা বলবে, তখনই যদি আমরা একটু ডাক্তারের কাছে যাই এবং তার পরামর্শ মতো তাকে ওষুধ দিই, সবসময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা একটু বলি যে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করবে, গরম পানি খাও, গার্গেল করো, এতেও অনেক সময় অনেক বাচ্চা ভালো থাকে। আমাদের কিছু কিছু বাচ্চা আছে যারা হচ্ছে অ্যালার্জি প্রন, ওরা দেখা যায় যে এই শীতকালে অথবা কখনো ঠান্ডা গরম হলে অথবা অতিরিক্ত ঘেমে গেলেই তাদের গলা ব্যথা, ঠান্ডা কাশি এগুলো হচ্ছে। তো এই অ্যাডিনয়েড এবং টনসিলাইটিসটা কিন্তু অনেক সময় দেখা যায় একসাথেও আসে, কারণ এই দুটো জায়গাটা আসলে খুব কাছাকাছি। অ্যাডিনয়েডটা থাকে নাক এবং গলার ভেতরে সংযোগস্থলে একদম, আর টনসিলটা ঠিক গলার মানে আমরা বাইরে থেকে দেখতে পাই গলা এবং শ্বাসনালীর সংযোগস্থলের ওই জায়গায়। সুতরাং দেখা যায় যে জীবাণু যদি একবার অ্যাডিনয়েডে গিয়ে আক্রমণ করে তাহলে আবার টনসিলাইটিসও হতে পারে, আবার টনসিলে আক্রমণ করলে আবার সেই একই সাথে হচ্ছে আপনার অ্যাডিনাইটিস এবং টনসিলাইটিস দুটো নিয়ে আসতে পারে। এবং এই দুটোর মাঝখান থেকে আবার দেখা যায় যে যদি জীবাণুটা নিচের দিকে চলে যায় তাহলে আবার নিউমোনিয়া নিয়েও এই বাচ্চাগুলো চলে আসে। এবং এই বাচ্চাদের ক্ষেত্রে যখন আবার নিউমোনিয়া হয় তখন কিন্তু দেখা যায় যে খুব মারাত্মক নিউমোনিয়া হচ্ছে, এবং তারা যেহেতু বারে বারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খেয়ে আসে, দেখা যায় ড্রাগ রেজিস্ট্যান্ট নিউমোনিয়া পায়, যেগুলো চিকিৎসা করা আসলে খুব কঠিন হয়ে যায়। জি, এই কারণে মানে এই সময়টাই একটু সাবধান থাকা উচিত এবং রেগুলার তারা হচ্ছে গরম পানি খাবে কিংবা গরম পানি দিয়ে গড়গড়া করবে। একটু ঠান্ডা কাশি লাগলে আমরা যে অ্যান্টিহিস্টামিনগুলো দিই সেগুলো তারা নিতে পারে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকবে। আর এখন কিন্তু আমরা অনেক সময় যাদের এরকম বারবার অ্যাটাক হয় তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও অনেক সময় দিয়ে দিই, বিশেষ করে যে বাচ্চাদের অ্যাজমা আছে ওদের দেখা যায় এই সময়টায় খুব বেশি অ্যাটাক হয়। এই কারণে আমরা অনেক সময় দেখা যায় যে যারা বেশি ইনফেকশন প্রন তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিই। তো যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া যায় তাহলে হয়তো কিছুটা প্রাদুর্ভাব কমানো যেতে পারে, তবে সম্পূর্ণ মানে সুস্থ থাকবে এটা বলা মুশকিল। জি, এখানে অবশ্যই আমি বলি, অবশ্যই এই যে টনসিল বারবার হতে গেলে আমাদের যে বাত জ্বর বলে ওইখান থেকে কিন্তু সোর্স অফ ইনফেকশন হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে রিউমেটিক ফিভার চলতে পারে। সুতরাং যাদের এই বয়সে বারবার গলা ব্যথা হয় রিউমেটিক ফিভারের কথাটা মনে রাখতে হবে। আর ভ্যাকসিনের কথা যেটা বললো যে এই ভালনারেবল গ্রুপ আছে অ্যাডাল্ট এবং এক্সট্রিমস অফ এজে, তাদেরকে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দেওয়া ভালো ইয়ারলি, এটা তারা সেফ থাকে। আর বয়স্কদের জন্য যেমন যদি অ্যাডাল্ট হয় তাদের যারা ডায়াবেটিস আছে বা আরও ডিজিজ আছে যেগুলো তারা মাল্টিপল প্রবলেম আছে তাদেরও নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে দেওয়া স্যারের সাথে আমি আরেকটু যোগ করতে চাই। স্যার যেরকম বললেন যে বারবার টনসিলাইটিস হলে রিউমেটিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে, ইদানিং আমরা দেখা যায় যে রিউমেটিক ফিভারের বাচ্চা অত বেশি পাচ্ছি না কারণ তারা অ্যান্টিবায়োটিক খুব ইউজ করছে, কিন্তু অনেক সময় দেখা যায় ইনঅ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিকের জন্য রিউমেটিক হার্ট ডিজিজ নিয়ে প্রেজেন্ট করছে এবং এই হার্ট ডিজিজের প্রাদুর্ভাবটাই কিন্তু আমরা এখন অনেক বেশি পাচ্ছি। জি, এবং সেক্ষেত্রে ঘুরে ফিরে আসলে কথাটা একই যে এই ধরনের সমস্যাগুলো হলে সেগুলো অ্যাভয়েড না করে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিকভাবে ট্রিটমেন্টে নেওয়া, যাতে সেক্ষেত্রে রিউমেটিক ফিভার বলি বা রিউমেটিক হার্ট ডিজিজ দুইটাই যাতে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যে আমি নারায়ণগঞ্জ থেকে, আমার বয়স হচ্ছে 40। আমার সমস্যা হচ্ছে বুকের ডান সাইডে হালকা হালকা মাঝে মাঝে ব্যথা করে, আবার পানি খেলেও মাঝে মাঝে ব্যথা করে। আর দুই চোখের চারপাশে মরিচের মতো জ্বলে, সবসময় না, মাঝে মাঝে। আচ্ছা, আপনার জানা মতে কোনো রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা? হ্যাঁ, ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোলে আছে। জি স্যার, আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? উত্তরটা আমরা পরে দিব, একটা বিরতিতে যেতে হবে, তার আগে আপনার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। না, প্রশ্নটা হচ্ছে ওনার কাছে যে বুকের কোন দিকে ব্যথা বললো? ডান সাইডে। ডান সাইডে কাশি হয়, খাইতে গেলেও ব্যথা হয়? না গিলতে? না, খাইতে গেলে না, এমনি পানি খেলে হঠাৎ মানে ব্যথা করে, আর মাঝে মাঝে অল্প অল্প ব্যথা করে। আর চোখের চারপাশে হলো জ্বলে, সবসময় না, সপ্তাহে 2-3 দিন। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, আমরা এই প্রশ্ন উত্তরটা বিরতি থেকে এসে তারপর দিচ্ছি। থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে আমাদের দর্শকের একটা প্রশ্ন ছিল, সেটার বিষয়ে কি বলতে চান দর্শককে? আচ্ছা, ওনার বয়স 40 বলছেন, এবং ওনার বলছেন যে বুকে ব্যথা ডান দিকে, এবং পানি খাওয়ার সময় মাঝে মাঝে উনি ব্যথা ফিল করছেন, ব্যথা ফিল করে এবং চোখ জ্বলে। এই যদি আমি করে থাকি কারেক্টলি তাই। এবং সাথে ওনার ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোল। তো ডায়াবেটিস মনে হয় না ডায়াবেটিসের জন্য, তবে বুকে ব্যথা থাকলে ডায়াবেটিস, কন্ট্রোল থাকলে কিছু হবে না, আনকন্ট্রোল থাকলে ডেফিনেটলি নানা কমপ্লিকেশনগুলো, ইনফেকশন, সেগুলো আসতে পারে। যদি আমরা ধরে নিলাম ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল, তাহলে তো ওনাকে বুকে ব্যথা যদি বলে, বুকে ব্যথার মধ্যে বুক আমাদের ডান দিকে, বাম দিকে হলে তো আর প্রশ্ন থাকতো হার্ট নিয়ে। তো হার্ট বাদ দিলে এখানে লাংসের প্রশ্ন, মাসেলের প্রশ্ন, এবং গিলতে গেলে ইসোফেগাস, খাদ্যনালীর প্রশ্ন আসে। তো আমাদের যদি কেউ বুকে ব্যথা বলে, কাশি আছে কিনা, কাশি থাকলে কাপ বেরোয় কিনা, সেটা একটা নিউমোনিয়া বা লাংস রেসপিরেটরি ইনফেকশনের প্রশ্ন, সেটাকে এক্সক্লুড করা লাগবে শুনে দেখে। দ্বিতীয় হলো খাইতে গেলে যদি হয়, তাহলে খাদ্যনালীতে পানি খাইলে যদি ব্যথা হয় বা জলে, তাহলে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী, যেটা পাকস্থলীর আগে এবং মুখের গলা থেকে শুরু করে, এই জায়গার কোনো অসুখ আছে কিনা সেটা নিয়ে কোশ্চেনও করতে হবে, যে কোনো শুধু পানিতে হয় নাকি অন্য কোনো সলিড খাবারে হয়। যদি পানিতে হয় তাহলে সলিড খাবারে হওয়ারই কথা, কারণ পানি তো ইজিলি চলে যায়। তাইলে পানি যদি থাকে খাইতে হয়, তাহলে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে যে ইসোফেগাসের কোনো ইসোফেজাইটিস, অথবা কোনো গ্রোথ আর্লি স্টেজে, অথবা কোনো ড্রাগ ইনডিউস ইসোফেজাইটিস, যেমন ডক্সাসাইক্লিন কোনো কারণে বুকে ব্যথার জন্য খেয়েছিল, ডক্সাসাইক্লিন যদি পানি দিয়ে প্রপারলি না খায়, ইসোফেগাসে যে এটা সাধারণত আলসার করে ফেলে, সেই জন্য ওগুলাকে কোয়ারি করে ওনাকে একজন ডাক্তারের পরামর্শ নিলে সর্ট আউট করতে হবে। তবে চোখে যেটা বললো যে চোখ জ্বলে, সেটা অ্যালার্জির সাথে সম্পর্ক মোস্ট লাইকলি। তাহলে সেক্ষেত্রে উনি আসলে যে অসুবিধাটা ফিল করছেন, ওনার স্পেশালি যদি একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, তিনি দেখে যদি মনে হয় অন্য কারো কাছে পরবর্তীতে রেফার করতে হবে, সেভাবে পাঠিয়ে দিতে পারেন, যদি সেটা প্রপারলি এক্সামিন এবং ইনভেস্টিগেশন করেই উনি সিদ্ধান্ত নেন। জি, অনেক ধন্যবাদ দর্শক, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এটা আসলে আমরা তো অল্প দুই একটা কথা শুনে সবকিছু বলাটা খুব ডিফিকাল্ট, বাট যেটা আপনার জন্য করতে হবে সেটার ব্যাপারে স্যার পরামর্শ দিয়েছেন। আপনি একটু চেষ্টা করবেন কারণ কোনো একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে বিষয়টা সম্পর্কে জেনে নিতে। স্যার, অ্যাজমা এবং সিওপিডি সম্পর্কে বলছিলেন, আমরা যদি লাংসের বা শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগগুলোর কথা চিন্তা করি, এগুলো হচ্ছে সবচেয়ে কমন দুইটা ডিজিজ। সো এই অ্যাজমা এবং সিওপিডি সম্পর্কে আমাদের দর্শকদের সচেতন করার জন্য কিছু বলতে চান কিনা? শীতকালে আসলে দুটোই বাড়ে। যাদের সিওপিডি আছে, ধরেন ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ, ব্রঙ্কাইটিস থাকে, তারা যদি স্মোকার হয় তাহলে তো আরও বাড়বে। তো এই পেশেন্টগুলোকে শীতকালে বাড়ে, তাদের জ্বর হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়, ড্রাই আপ, ব্যাকটেরিয়াগুলা, ভাইরালগুলা বিশেষ করে ইনফেকশন হয়, হয়ে তাদের সেকেন্ডারি ইনফেকশন হয়, এবং সেকেন্ডারি তার ইনফেকশন হয় বলে আবার শ্বাসকষ্ট হয়। তো এটা ওভারল্যাপিং থাকে। সিওপিডিটা অ্যাজমা বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ ব্রঙ্কাইটিস বলি, ওভারল্যাপিং থাকে বলে বোঝা যায় না। যার ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, সে কয়েকদিন পরে অস্কাল্ট করে দেখা গেল যে তার হাঁফানির মতো টান হচ্ছে। হাঁফানির মতো টানটা কেন হয়? যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজের ব্রঙ্কাইটিস যে প্রবলেমটা, ওখানে ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়ে। এই এয়ারওয়ে ইনফ্লামেশন হলে কী হবে? জায়গাটা ইনফ্লামেশন মানে ফুললে এয়ারওয়েটা চিকন হবে, এবং ইনফেকশন হয় সেখানে, তাহলে ওখান থেকে সিক্রেশন হবে।
সিক্রেশন হলে যেই প্যাসেজটা ছিল সেটা আরো শুরু হয়ে আরো যাচ্ছে। শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে কো শব্দ বাড়বে, তারপর তো অ্যাজমার মতো মনে হবে। তাহলে অ্যাজমা তার সাথে অ্যাড হইতে পারে, আবার না হইতে পারে। যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ক্লিয়ার হয়ে যায় ক্রনিক ব্রঙ্কাইটিসটা, আবার ক্লিয়ার হয়ে গেলে অ্যাজমার মতো মনে হবে না। আর যাদের অ্যাজমা থাকে তারা যদি স্যাংগ্রেলি ইনফেকশন হয়, অথবা এই শীতকালে তাদের ড্রাই ওয়েদার এবং এই যে বাতাস, ঠান্ডা বাতাস, ধুলা দোয়া, এগুলো থেকে তাদের অ্যাজমাটা বেড়ে যায়। তো তাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার অ্যাজমার ওষুধ প্রপারলি নেওয়া, ইনহেলার ফর্মে নেওয়া। একটা মানুষের বদ্ধ ধারণা, ভুল ধারণা যে একবার ইনহেলার নিলে আর তো ফিরতে পারবো না, ইনহেলার তো শেষ অবস্থা। আসলে তা না, ইনহেলার প্রথম থেকে শুরু করলেই কিন্তু রোগীরা ভালো থাকে। ট্যাবলেট খাইলে আপনার যেমন শ্বাসকষ্টের ট্যাবলেট খাইলে হাত পা কাঁপবে, কিন্তু এটা তো কাঁপবে না। হ্যাঁ, ইনহেলারও অনেক সময় ব্রঙ্কোডাইলেটর, ভেন্টিলেটর, এই আর কি বলে ব্রঙ্কোডাইলেটরগুলো নিলে হাত পা কাঁপে, কিন্তু সেই জন্য ইনহেলারটা বেস্ট ওয়ান। ইনহেলার যে নেওয়াটা জানতে হবে। শুধু এইভাবে সরাসরি নেয়, নিয়ে গিলে ফেলে, তারা নিতে জানে না অ্যাজমার পেশেন্টগুলো। তাদের যদি দেখানো যায় যে স্পেসার দিয়া নিলে, 2 চাপ দিলে স্বাভাবিক বাতাসের সাথে এটা স্পেসার মানে এটার ভিতরে মিশলো, তারপরে সে স্বাভাবিক শ্বাস নেবে, তখন শ্বাস না দিতে যায়। তারা করে কি না, এটা দিয়ে ঝামেলা, সুতরাং সরাসরি দিল, দিয়ে গিলে ফেললো, গিলা আসলে গিয়ে শ্বাস ইফেক্টিভনেসটা আসলে পাওয়া যায় না, এবং সেই 20% ইফেক্ট হয় যদি সরাসরি নেন। আর স্পেসার দিয়ে নিলে 80% কাজ করবে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে অ্যাজমা পেশেন্ট যারা আছে তাদের স্টেরয়েডও লাগতে পারে অনেক সময়, ইনহেলার, আবার এমনি আমাদের ভেন্টুলিন ইনহেলার বা অ্যাজমাসল যেগুলো আছে বাজারে সেগুলো নিতে পারে। জি, তার মানে যাদের অ্যাজমা সিপিডি আছে তাদের অ্যাটাকগুলো যাতে আমরা কমাতে পারি, সেটার জন্য মেইন জিনিস হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রকে প্রোটেক্টেড রাখা, একটা ব্যারিয়ার ইউজ করা, এবং সাথে যেখানে মাস্ক ইউজ করা, যেমন বেরিয়ে হাত ধোয়া ঘন ঘন, এবং ঠান্ডা পানি না খেয়ে কুমকুম গরম পানি খাওয়া, এবং হাত তাদের পরিষ্কার থাকা, এবং ইয়েগুলা ক্রাউডিং প্লেস এগুলো অ্যাভয়েড করা। ধুলা ধোয়া উঠতেছে অথবা ঠান্ডার মধ্যে আছে, ওইগুলো থেকে অ্যাভয়েড করা, এবং ওই ঠান্ডা সিচুয়েশনটা যেন গলা যেগুলোতে ব্যথা শুরু হইতে হবে, আপার রেসপিরেটরি ইনফেকশন, নাকটা ঢেকে রাখা, এগুলো প্রোটেকশন দিতে হবে। এবং যারা ইনহেলার ব্যবহার করছেন স্পেশালি, তারা যাতে প্রপারলি জেনে নিয়ে সেভাবে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে তারা সবচেয়ে ভালো বেনিফিট ওখান থেকে পেতে পারেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাইন, জামালপুর থেকে বলছি। জি, আমাদের বাসায় একটা ছোট বাবু আছে 6 মাসের। তো তাকে ডাইপার পরাইলে ও মাঝে মাঝে র্যাশ হয়। ডাইপার কতক্ষণ পরাইতে হয়? আচ্ছা, আমাদের সাথে ডক্টর আছেন, উনি আপনাকে শুনতে পাচ্ছেন। আপনার কোনো কিছু বলার আছে বা প্রশ্ন আছে কিনা? ডাইপার র্যাশ নিয়ে উনি আসলে প্রশ্ন করেছেন। আপনারা কি মানে সারাদিন ডাইপার পরান, নাকি দিনের একটা নির্দিষ্ট সময় ডাইপারটা ব্যবহার করেন? ওর তো সবসময় ডাইপার পরায় রাখা হয়। আচ্ছা, আর ডাইপার কতক্ষণ পর পর পরিবর্তন করেন? উনি আমাদের সাথে সংযুক্ত নেই। ডাইপার র্যাশ আসলে খুবই কমন একটা প্রবলেম, অনেকেরই প্রশ্নটা থাকে। জি, আমাদের দেশে যে আর্দ্র আবহাওয়া, এই আর্দ্র আবহাওয়াতে আমাদের আসলে ডাইপারগুলো সবসময় আমাদের শিশুর মতো ত্বকের মতো অ্যাডজাস্টেবল থাকে না। এই জন্য দেখা যায় কিছু কিছু ডাইপারে ওই ডাইপার পরালেই বাচ্চাদের র্যাশ হয়। এটা অনেক সময় হচ্ছে অ্যালার্জিক র্যাশের মতো। আর একটা যেটা আমি জানতে চাচ্ছিলাম ওনার কাছে, যে কতক্ষণ ডাইপার পরান। ইউজুয়ালি ডাইপার আমরা পরাবো, কিন্তু ডাইপারের একটা ক্যাপাসিটি আছে। সেটা হচ্ছে সাধারণত বলা হয় যে 3-4 ঘন্টা পর পর আমাদেরকে ডাইপারটা চেঞ্জ করতে হবে। কারণ বাচ্চা যদি 2 থেকে 3 বার পেশাব করে ফেলে, তাহলে এই ডাইপারটা কিন্তু ভারী হয়ে যায় এবং সেখানে আর্দ্রতা বেড়ে যায়। এই জন্য এই স্কিনে আমাদের কিছু সমস্যা হয়, যেটাকে উনি স্কিন র্যাশ বললেন। সাধারণত ওই যে ডাইপার যে এরিয়াতে পরানো থাকে ওই এরিয়াতেই লাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় চামড়াটা কেমন খসখসে হয়ে গেছে, অনেক সময় ছোট ছোট বিচির মতো বলেন ওনারা। তো এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো 3 থেকে 4 ঘন্টা পর পর ডাইপারটা চেঞ্জ করা প্রয়োজন। এবং যদি বাচ্চা মানে পায়খানা করে ফেলে, তাহলে সাথে সাথে ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে। এবং ডাইপার চেঞ্জ করার নিয়ম হচ্ছে ডাইপারটা খুলে বাচ্চাকে সুন্দর করে ওনারা কুসুম গরম পানি দিয়ে যদি বাচ্চাকে ধুইয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। আর যে বাচ্চাকে ধোয়ানো যাবে না সেই বাচ্চাকে তুলো গরম পানি দিয়ে সুন্দর করে মুছে দিয়ে কিছুক্ষণ খোলা রাখতে হবে, কারণ একটু ড্রাই হতে দিতে হবে আমাদের স্কিনটাকে। তারপরে যদি উনি ডাইপারের মধ্যে একটু হালকা ডাইপার পাউডার আমাদের বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো একটু দিয়ে উনি পরিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা যেমন কিছু ক্রিমের কথাও বলি যে ডাইপার পরানোর
আগে ওই ক্রিমগুলো দিয়ে নিলে এই আর্দ্রতা হয়তো একটু কম হয়, সেই ক্ষেত্রে ডাইপার র্যাশ কম হয়। তবে ডাইপার র্যাশ যদি হয়েই যায় তাহলে আমাদের পরামর্শ থাকবে যে ডাইপার যতটুকু সম্ভব কম পরাবেন, কিন্তু রাত্রেবেলায় দেখা যায় যে হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় দিতেই হয়, তবে সেই ক্ষেত্রে বারবার চেঞ্জ করবেন এবং কিছু ক্রিম আমরা ইউজ করি, সেটা চিকিৎসকের পরামর্শের মতো যে বাচ্চার জন্য যেটা প্রয়োজন সেটা নেওয়াই ভালো। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমাদের দর্শকের প্রশ্ন আশা করছি উনি উত্তরটা পেয়েছেন, খুব সুন্দর করে আপনি ইলাবোরেটলি বলেছেন। আপনার কাছে লাস্ট প্রশ্ন, আমরা আসলে অনুষ্ঠান একদমই শেষে চলে এসেছি। আপনি বলছিলেন ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে গিয়েছে, সো স্যারের কাছে শুরুতে এই প্রশ্নটা করেছিলাম যে কোনো একটা যখন স্পেসিফিক ডে আমরা সেলিব্রেট করি, মেইন উদ্দেশ্য থাকে জনসাধারণকে এটা সম্পর্কে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করা। সো আপনাদের এই ওয়ার্ল্ড নিউমোনিয়া ডেতে আসলে আপনাদের প্রতিপাদ্য কী ছিল এবং দর্শকদের সেই বিষয়ে কি জানাতে চান খুব ছোট করে? ওয়ার্ল্ড নিউমোনিয়া ডেটা আসলে পালন করা হয় কারণ আমাদের দেশে এখনও 24,000 বাচ্চা প্রতি বছর মারা যায়, তার মধ্যে মেইন কারণটা হচ্ছে নিউমোনিয়া। তবে নিউমোনিয়াটাকে আমরা একটা আক্ষরিক অর্থে প্রকাশ করি, কিন্তু এই নিউমোনিয়া ছাড়াও কিন্তু আসলে শ্বাসতন্ত্রের অনেকগুলো রোগ সম্পর্কেই আমরা সচেতন করি। যেমন ব্রঙ্কিওলাইটিস বলে একটা রোগ আছে যেটা সাধারণত বাচ্চাদের 2 মাস থেকে 2 বছর পর্যন্ত হয় এবং ভাইরাসজনিত একটা রোগ, সেখানে ঠান্ডা কাশি বাচ্চাদের লাগে কিন্তু জ্বরের প্রাদুর্ভাবটা অত বেশি থাকে না, কিন্তু অনেক সময় দেখা যায় মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে এই বাচ্চারা হাসপাতালে আসে। তাছাড়া নিউমোনিয়া তো আছেই, অ্যাজমা আছে, তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন রোগের কারণেও নিউমোনিয়া হয়, যেমন জন্মগত কিছু রোগ আছে, সিস্টিক ফাইব্রোসিস, তারপরে কিছু জেনেটিক ডিজিজ, তো সেইগুলোর কারণেও দেখা যায় বাচ্চার লক্ষণটা প্রকাশ পায় নিউমোনিয়া দিয়ে। সুতরাং এই যে বাচ্চার শ্বাসকষ্ট, তারপরে বাচ্চার জ্বর, কাশি, ঠান্ডা, এগুলোকে যাতে আমরা অবহেলা না করি এবং সময় মতো আমরা হাসপাতালে আসি, সেটা আমাদের একটা প্রতিপাদ্য। আরেকটা প্রতিপাদ্য হচ্ছে আমরা কিছু ভ্যাকসিন দিয়ে নিউমোনিয়াকে আসলে প্রিভেন্ট করতে পারি, আমরা যেটা বলি প্রতিরোধ করতে পারি। সেই রকম ভ্যাকসিন আমাদের গভর্নমেন্ট তাদের শিডিউলের মধ্যে, আমরা যেটা ইপিআই ভ্যাকসিন বলি, সেখানে তারা ইনক্লুড করে দিয়েছেন। এবং আমরা ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন বলি নিউমোকক্কাল ভ্যাকসিন এবং হিভ ভ্যাকসিন, এই দুটো আমাদের ইপিআই পাওয়া যাচ্ছে। তাছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে আমরা অন্যান্য ভ্যাকসিন যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আমরা বাচ্চাদের জন্য দিতে পারি। জি অনেক ধন্যবাদ স্যার। আমরা একদমই অনুষ্ঠানের শেষে আপনি যদি 1-2 লাইনে আমাদের দর্শকদের সচেতন করার জন্য ওভারঅল কিছু বলতে চান, শীতকালে কিভাবে নিজেদের ভালো রাখতে পারে? আসলে শীতকাল আসার সাথে আপনাকে নিজকে সুস্থ রাখার জন্য নিজকে পরিষ্কার রাখতে হবে। হাত পরিষ্কার করা, হাত ধোবেন এবং ধুলাবালি থেকে অ্যাভয়েড করবেন, ঠান্ডা লাগাবেন না। যখন ঠান্ডা বেরোতেই হবে বাধ্য হয়ে, তখন প্রোটেক্টার মানে কাপড়, গলা, মাথা এগুলো ঢেকে নেবেন, মাস্ক পরবেন এবং পরিষ্কার ক্রাউডিং প্লেসগুলোকে অ্যাভয়েড করবেন, যাতে করে ওখানে গেলে পরে কন্টামিনেশন হয়ে আপনার ইনফেকশন হতে পারে। তো ইন জেনারেল যদি আপনি এবং গ্রামাঞ্চলে যারা থাকেন অনেকে কিন্তু আগুন পোহাতে গিয়ে বা গরম পানি ব্যবহার করতে অনেকে পুড়েও যান, সো এই বিষয়গুলো যাতে ডেফিনেটলি যে গ্রামে গঞ্জে যেটা হয় সেটাকে নিশ্চয়ই সতর্ক হয়ে এটা করতে হবে। জি অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম খন্দকার এবং ডক্টর মানিফ আফরিন। আপনারা খুব সুন্দর করে আমাদের দর্শকদের কিছু সময় উপযোগী পরামর্শ দিয়েছেন এবং দর্শকদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে একটু সচেতন হয়ে রোগগুলো সম্পর্কে জেনে সেগুলোকে প্রোটেকশনের জন্য আমাদের বিশেষজ্ঞ অতিথিরা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।